আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে বেশ কিছু প্রশ্ন যেগুলো প্রত্যেক পরীক্ষার্থীকে একবার হলেও জানতে হবে। তো সর্বপ্রথম আজকে যে প্রশ্নটাকে রেখেছি এখানে বলা হয়েছে চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়। অপশান এতে রয়েছে প্রথম রাজেন্দ্র চোল, বিতে রয়েছে দ্বিতীয় পুলকেশী, সিতে রয়েছে বিজয়ালয় এবং ডিতে রয়েছে হরিহর ও বুক্ক। তো কম বেশি যারা প্রিপারেশান নিচ্ছ তারা কম বেশি জানো উত্তরটা। তো চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট যাকে বলা হয় তিনি হলেন দ্বিতীয় পুলকেশী। এটি হচ্ছেন এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটা রাখা হয়েছে বলা হয়েছে ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত। তাহলে নিম্নলিখিত যে জায়গাগুলো রয়েছে ব্ল্যাক প্যাগোডা এদের মধ্যে কোথায় আছে। অপশান এতে রয়েছে জয়পুর, বিতে রয়েছে কোনারক, সিতে রয়েছে হায়দ্রাবাদ আর ডিতে রয়েছে দিল্লি। তো ব্ল্যাক প্যাগোডা যেখানে অবস্থিত সেটি হচ্ছে অপশান বি কোনারক। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, কোনারকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, প্রথম বাঙালি মহিলা যিনি স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন। অপশান এতে রয়েছে সরোজিনী নাইডু, বিতে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দার, সিতে রয়েছে মাতঙ্গিনী হাজরা এবং ডিতে রয়েছে মাদাম রুস্তমজি কামা। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, প্রথম বাঙালি মহিলা যিনি স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। এরপরে যে প্রশ্নটা এটি হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া একটা প্রশ্ন। 1764 সালে সংগঠিত হয়েছিল। অপশান এতে বলা রয়েছে হলদিঘাটের যুদ্ধ, বিতে রয়েছে পলাশির যুদ্ধ, সিতে রয়েছে স্পেনের গৃহযুদ্ধ আর ডিতে রয়েছে বক্সারের যুদ্ধ। তো 1764 সালে সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে বক্সারের যুদ্ধ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে কমেন্টে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার রাজত্বকালে। অপশান এতে বলা রয়েছে রামপাল, বিতে রয়েছে দিকপাল, সিতে রয়েছে ধর্মপাল আর ডিতে রয়েছে দ্বিতীয় মহিপাল। তো কৈবর্ত বিদ্রোহ যেটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় মহিপাল এর রাজত্বকালে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের একবার হলেও জানতে হবে, কেননা বর্তমান যে পরীক্ষাগুলো এগুলোতে জিকের যে ওয়েটেজটা অনেকটাই বেশি, তো সেই জন্য জানাটা খুবই প্রয়োজন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতে কাকে স্থানীয় স্বশাসন বা স্বায়ত্ত শাসনের জনক বলা হয়। অপশান এতে বলা রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস, সিতে রয়েছে লর্ড ওয়েলেসলি আর ডিতে রয়েছে লর্ড রিপন। তাহলে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান ডি লর্ড রিপন। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি, কোন ভারতীয় শহরে রয়েছে নীলাচল পাহাড়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে কোন ভারতীয় শহরে নীলাচল পাহাড়টা অবস্থান করে। অপশান এতে বলা রয়েছে ইন্দোর, বিতে রয়েছে কলকাতা, সিতে রয়েছে হায়দ্রাবাদ আর ডিতে রয়েছে গৌহাটি। তো যে ভারতীয় শহরে নীলাচল হিলস রয়েছে সেটা হচ্ছে গৌহাটি। এটি হচ্ছে প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান ডি। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি, সম্রাট অশোক তার যে বৌদ্ধ সঙ্গীতিগুলো ডেকেছিলেন তার মধ্যে এখানে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি তিনি কোথায় ডেকেছিলেন। অপশান এতে রয়েছে কলিঙ্গ, বিতে রয়েছে পাটলিপুত্র, সিতে রয়েছে মগধ আর ডিতে রয়েছে সারনাথ। তো সম্রাট অশোক তার তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি ডেকেছিলেন পাটলিপুত্রে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া, অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে। তাহলে ভারতীয় সংবিধানের যে ধারাগুলো রয়েছে এর মধ্য থেকে 17 নম্বর যে ধারা, এই 17 নম্বর ধারা কি বিষয়ে বলা রয়েছে বা 17 নম্বর ধারাটা যুক্ত রয়েছে কিসের সঙ্গে। অপশান এ বলা রয়েছে শিক্ষার অধিকার, বিতে রয়েছে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির ব্যাপারে রয়েছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, সিতে রয়েছে স্বাধীনতার অধিকার আর ডিতে রয়েছে ভোটদান প্রক্রিয়া। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, ভারতীয় সংবিধানের যে 17 নম্বর ধারা এই 17 নম্বর ধারা যুক্ত রয়েছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল। খুবই একটা বেসিক কোশ্চেন, কম বেশি সকলেই জানে। তো এই পুনা চুক্তিটা স্বাক্ষরিত যখন হয়েছিল সেই সালটা কত। অপশান এতে বলা হয়েছে 1932, বিতে রয়েছে 1935 সাল, সিতে রয়েছে 1938 সালে এবং ডিতে রয়েছে 1942 সালে। তো পুনা চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছিল তখন সেই সালটা ছিল 1932 সাল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মোগল শাসক দ্বিতীয় শাহ আলমের প্রকৃত নাম কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রকৃত নাম বলতে হবে মানে রিয়াল নেম। অপশান এতে বলা রয়েছে আলমগীর, বিতে রয়েছে গিয়াসউদ্দিন, সিতে রয়েছে আলী গৌহর আর ডিতে রয়েছে খুররম।
তো মোগল শাসক দ্বিতীয় শাহ আলমের প্রকৃত নাম ছিল আলী গৌহর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রেখেছি, কে আবিষ্কার করেছিলেন রেডিও অ্যাক্টিভিটি? তো এখানে রেডিও অ্যাক্টিভিটির কথা বলা রয়েছে। তো এই রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেছিলেন? অপশান এতে বলা রয়েছে রাদারফোর্ড, বিতে রয়েছে মাদাম কুরি, সিতে রয়েছে ডাল্টন, আর ডিতে রয়েছে হেনরি বেককিউরেল। তো রেডিও অ্যাক্টিভিটির যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন হেনরি বেককিউরেল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটি হচ্ছে জিওগ্রাফি থেকে নেওয়া একটা প্রশ্ন, যার চ্যাপ্টারের নাম হচ্ছে সোলার সিস্টেম। সৌরজগতের যে ক্ষুদ্রতম গ্রহ, এই ক্ষুদ্রতম গ্রহটির নাম কি? অপশান এতে বলা রয়েছে প্লুটো, বিতে রয়েছে বুধ, সিতে রয়েছে শুক্র এবং ডিতে রয়েছে মঙ্গল। তো সৌরজগতের যেটা ক্ষুদ্রতম অর্থাৎ স্মলেস্ট প্ল্যানেট সেটি হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে বুধ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তাহলে এই যে রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস এটি কবে পালন করা হয়? অপশান এতে বলা রয়েছে 11ই মার্চ, বিতে রয়েছে 4ই ফেব্রুয়ারি, সিতে রয়েছে 24শে ফেব্রুয়ারি আর ডিতে রয়েছে 5ই জুন। তো রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 24শে ফেব্রুয়ারি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আলোর যে গতিবেগ, এই আলোর গতিবেগটা প্রথম কে নির্ণয় করেছিলেন? অপশান এতে বলা রয়েছে আইজাক নিউটন, বিতে রয়েছে জন ডাল্টন, সিতে রয়েছে আর্কিমিডিস আর ডিতে রয়েছে আলে রোমার। তো আলোর গতিবেগ যিনি প্রথম নির্ণয় করেছিলেন তিনি হলেন আলে রোমার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, মোগল যুগের সবথেকে যোগ্য ফার্সি লেখক কাকে গণ্য করা হয়? তাহলে ফরাসি ভাষার যে লেখক মোগল যুগের, এদের মধ্যে কাকে সবথেকে যোগ্য বলে মনে করা হয়? অপশানগুলো দেখতেই পাচ্ছ প্রত্যেকে। অপশান এতে বলা রয়েছে আব্দুল কাদির বদাউনি, বিতে রয়েছে আবুল ফাজল, সিতে রয়েছে ফিরদৌসি আর ডিতে রয়েছে মানসিং। তো মোগল যুগের সবথেকে যোগ্য ফরাসি লেখক যাকে গণ্য করা হয় তিনি হলেন আবুল ফজল, যিনি রচনা করেছিলেন আইন-ই আকবরী গ্রন্থটির রচয়িতা হলেন আবুল ফজল। এরপরে রয়েছে ফিরদৌসি লেখা গ্রন্থটির নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। এর পরবর্তীতে যে প্রশ্নটা রাখা হয়েছে সেটার দিকে আমি এগোবো। প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে মিহির ভোজ, বিতে রয়েছে হর্ষবর্ধন, সিতে রয়েছে নাগভট্ট আর ডিতে রয়েছে রাজা আদিত্য। তো প্রতিহার রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন নাগভট্ট। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে সায়েন্স থেকে নেওয়া একটা প্রশ্ন। সিলভারের রাসায়নিক চিহ্ন কোনটি? তাহলে কম বেশি রাসায়নিক চিহ্ন প্রত্যেকটারই আমরা জানি। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে সিলভারের রাসায়নিক চিহ্নটা কী হবে? অপশান এতে বলা হচ্ছে AU, বিতে রয়েছে AG, সিতে রয়েছে MG আর ডিতে রয়েছে SL। তো সিলভারের রাসায়নিক চিহ্ন যেটা হবে সেটা হচ্ছে AG। এটি হচ্ছে সিলভারের রাসায়নিক চিহ্ন। এটি সায়েন্স থেকে নেওয়া একটা প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত হলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে গ্র্যান্ড ওল্ড লেডি নামে কে পরিচিত ছিলেন? অপশান এতে বলা রয়েছে সরোজিনী নাইডু, বিতে রয়েছে মাতঙ্গিনী হাজরা, সিতে রয়েছে অরুণা আশরাফ আলী আর ডিতে রয়েছে ননিবালা দেবী। তো গ্র্যান্ড ওল্ড লেডির নামে যিনি পরিচিত তিনি হলেন অরুণা আশরাফ আলী, অর্থাৎ অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, কার সময় কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানীতে স্থানান্তরিত হয়? অপশান এতে বলা রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস, সিতে রয়েছে লর্ড হার্ডিন্স আর ডিতে রয়েছে লর্ড কার্জন। তো যার সময় কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানীতে স্থানান্তর হয় সেটি হচ্ছে লর্ড হার্ডিন্স। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান রয়েছে কোন দেশে? অপশান এতে বলা রয়েছে আমেরিকায়, বিতে রয়েছে জাপান, সিতে রয়েছে রাশিয়া আর ডিতে রয়েছে ভারত। তো বিশ্বের সবথেকে বড় যে সংবিধান অর্থাৎ লিখিত সংবিধান এটা রয়েছে ভারতবর্ষেই এই সংবিধানটা রয়েছে, যেটা হচ্ছে সবথেকে বড় সংবিধান লিখিত। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পাঞ্জাবে প্রবাহিত সবথেকে দীর্ঘতম নদী কোনটি? তাহলে পাঞ্জাবে অনেক নদী প্রবাহিত হয়, এর মধ্যে দীর্ঘতম নদীটার নাম আমাদের বলতে হবে। অপশান এতে বলা রয়েছে সিন্ধু, বিতে রয়েছে সালতুস, সিতে রয়েছে চেনাব আর ডিতে রয়েছে বিতস্তা। তো পাঞ্জাবে প্রবাহিত সবথেকে দীর্ঘতম নদী সেটি হচ্ছে সালতুস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটাকে রাখা হয়েছে, প্রথম মহিলা সাহিত্যকার কে ছিলেন যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
তাহলে প্রথম মহিলা সাহিত্যকারের নাম বলতে হবে যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। অপশান এতে বলা রয়েছে আশাপূর্ণা দেবী, বিতে রয়েছে মহাদেবী বর্মা, সিতে রয়েছে অমৃতা প্রীতম, আর ডিতে রয়েছে অনিতা দেশাই। তো সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড দেওয়া হয়, তার মধ্যে জ্ঞানপীঠ হলো একটি অন্যতম। তো এই যে জ্ঞানপীঠ পুরস্কার এটা প্রথম কে পেয়েছিলেন, কোন প্রথম মহিলা সাহিত্যকার পেয়েছিলেন? তিনি হলেন আশাপূর্ণা দেবী। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান এ। এরপর যে প্রশ্নটি রেখেছি এটি হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের প্রথম আইন কর্মকর্তা কাকে বলা হয়? অপশান এতে বলা রয়েছে ভারতের প্রধান বিচারপতি, বিতে রয়েছে অ্যাটর্নি জেনারেল, সিতে রয়েছে রাষ্ট্রপতি, আর ডিতে রয়েছে প্রধানমন্ত্রী। তাহলে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। দেশের প্রথম আইন কর্মকর্তা কাকে বলা হয়? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা যদি মনে হয় যে এখান থেকে কিছু শেখা গেছে বা আসন্ন পরীক্ষার জন্য কাজে লাগতে পারে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই চ্যানেলে শুধুমাত্র এডুকেশনাল ভিডিওই আপলোড করা হয়। গুড বাই।